দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা সব। আচ্ছা দেখো, আমি আসলে সন্দীপাদের যে অ্যাটমিক স্ট্রাকচারটা পড়াছিলাম, সেই অ্যাটমিক স্ট্রাকচারে নেক্সট যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করার কথা সেটা বেসিক্যালি ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে তোমাদের পরপর এরপর তিনটে জিনিস, মানে সমারফিল্ড থিওরি পর্যন্ত হয়ে যাওয়ার পরে এরপর তিনটে জিনিস কিন্তু তোমাদের পড়তে বলা হয়েছে। তিনটে বা চারটে জিনিস বললে ভালো। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা হচ্ছে ডিবগলি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, আর তারপর হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তারপরে সেখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই পর্যন্ত করে নেওয়ার পরে তারপরে তোমাকে ওয়েভ মেকানিক্যাল মডেলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে আরেকবার দেখতে হবে, যেখানে তোমার অরবিটালের কনসেপ্টটা আসবে। আর এদিকে কৌস্তবদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের যে পার্টটা আমরা বলেছিলাম যে প্রথম দিকে আপ টু ব্ল্যাক বডি রেডিয়েশন পর্যন্ত আমি বলে দিয়েছিলাম, সবাইদেরই বলে দিয়েছি। একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বলে দেওয়া হয়েছিল, তারপরে ব্ল্যাক বডি রেডিয়েশনের দুটো ক্লাস তোমাদের বলে দেওয়া হয়েছিল। তারপরে আমি বলেছিলাম যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে আরো কয়েকটা ক্লাস আমাদের বলতে হবে, কিন্তু যেহেতু তোমাদের আরেকটা অন্য সেমিস্টারের ছেলেদের কোয়ান্টাম মেকানিক্সটা চলছিল, তাহলে পস্টুলেট 2 অনওয়ার্ডস যে পার্টটাকে, মানে অপারেটর অ্যালজাব রিলেটেড যে পার্টটা আছে সেই পার্টটা একটুখানি করে নেওয়া দরকার, সেই পার্টটা আমরা করে নিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তাতে যেটা হয়েছে যে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা একটুখানি কঠিন লেগেছে, আর অনেকে কষ্ট করে ব্যাপারটাকে করার চেষ্টা করেছে, করে তোমার মতো করে একরকম ভাবে বুঝেছো। আমাদের তো সাডেনলি সেই পার্টটা রিভিশন আবার করতে হবে, আমি তো করবই, সেটা আমি বলেইছিলাম যে আবার পার্টটাকে আমি আরেকবার রিভিশন করিয়ে দেবো এরপরে। তাহলে আমরা যেটা করব এই নেক্সট কয়েকটা ক্লাসে, আমরা আপ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পর্যন্ত পার্টটাকে করে তারপরে শ্রোডিঞ্জার ইকুয়েশন বা পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স সেইগুলোকে করব। মোটামুটি ধরো তোমার এই এখানে এই পরপর করে কতগুলো জিনিস আমাদের করতে হবে, মানে যাতে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টও হবে, তার সঙ্গে পস্টুলেট 1টাও হবে। আমি পরপর করে আস্তে আস্তে শুরু করি। তাহলে আজকে ফটো ইলেকট্রিক এফেক্ট এই পার্টটা আমরা শুরু করে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা তো বলাই হচ্ছে যে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি? ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে এক কথায় এরকম ভাবে তুমি বলতে পারো যে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when light of suitable frequency is incident on it। তাহলে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টটা কি না, এক কথায় হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস emission of electron from a clean metallic surface when a light of suitable frequency is incident on it। The instant emission of electron from a clear metallic surface when a light of suitable frequency is incident on it। ধরো এরকম একটা তুমি ক্লিন মেটালিক সারফেস তুমি নিয়ে এসো, একটা মেটালিক সারফেস। এবারে এক্ষেত্রে কোন মেটালটাকে ইউজ করা হয় না, যার ক্ষেত্রে ইলেকট্রন বের করাটা সহজ। ইলেকট্রন বের করা কাদের ক্ষেত্রে সহজ? যাদের আয়নাইজেশন এনার্জিটা কম। আয়নাইজেশন এনার্জি কম কাদের না, তুমি ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে পরপর করে গ্রুপ 1 গ্রুপ 2, হ্যাঁ, অ্যালকালি বা অ্যালকালিন আর্থ মেটাল যারা, তাদের নর্মালি আয়নাইজেশন এনার্জিটা কম হয়। তাহলে এখানে কি করা হচ্ছে না, একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট দেওয়া হচ্ছে, সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ধরো এখানে পড়লো, পড়ে কি হচ্ছে না এইখান থেকে তোমার ইলেকট্রন এমিশন হচ্ছে। এইটা হচ্ছে তোমার ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট লাইটটা ইউজুয়ালি হচ্ছে আলট্রাভায়োলেট লাইট, আর সেখান থেকে তোমার যেটা বেরোচ্ছে ইজেক্টেড ইলেকট্রন। এই যে ফেনোমেননটা, সেই ফেনোমেননটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, আচ্ছা এবারে এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে আলটিমেটলি এক্সপ্লেন করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে।
কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু কখনো বলে ফেলো না জানো যে ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন আবিষ্কার করেছিলেন। আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করেছিলেন, ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করতে পেরেছিলেন, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন কিন্তু আবিষ্কার করেননি। ফটো ইলেকট্রিক এফেক্ট সেইভাবেই যদি তুমি দেখো তাহলে মানে ফটো ইলেকট্রিক এফেক্টটা হিস্টোরিক্যালি যদি দেখা যায়, তোমার এই ধরো এই 1887 সালে বিজ্ঞানী হার্জ, হ্যাঁ, এইচ আর হার্জ মানে বিজ্ঞানী হার্জ, তিনি তার বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই বিখ্যাত এক্সপেরিমেন্টটা তার নামই হার্জ এক্সপেরিমেন্ট। আচ্ছা, হার্জ এক্সপেরিমেন্ট যেটা ইন্টেনশন ছিল সেটা হচ্ছে এই যে যে এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী যদি কোনো একটা চার্জ পার্টিকেল তার একটা অ্যাক্সিলারেশন হয় তাহলে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, ঠিক আছে। তাহলে হার্জের কাজটা ছিল তিনি একটা ওই আয়নাইজড গ্যাস তাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখে অ্যাক্সিলারেট করার চেষ্টা করেছিলেন এবং সেইখান থেকে তিনি দেখছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে কিনা, এবং তিনি সাকসেসফুলি দেখলেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অ্যাকচুয়ালি সে এমিট করছে। এবং ওই একই এক্সপেরিমেন্টে তিনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে যে যদি ওই মানে আসলে এই এই যেটা হচ্ছে এই একটা গ্যাসটা আয়নাইজ করার জন্য তিনি স্পার্কিং করছিলেন। স্পার্কিংটা কেমন করে করে, ধরো দুটো মেটাল আছে, তাদের মধ্যে একটুখানি গ্যাপ তুমি রেখে দিয়েছো, তখন যেটা হবে এটা দুটো মেটাল দুটো রডকে যদি একটা পোটেনশিয়াল স্ট্রং পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখো, তাহলে একটা রড থেকে আর একটা রডে যখন ইলেকট্রনটা জাম্প করে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই তারগুলো কানেক্টেড নয় বলে তাদের মধ্যে একটা গ্যাপ আছে বলে সে ভীষণ বেশি একটা পোটেনশিয়াল ফিল করবে, এবং ইলেকট্রনটা জোর করে যখন যাবে তো সেখানে স্পার্কিং হবে, অর্থাৎ লাইট এবং তার সঙ্গে সঙ্গে হিট উৎপন্ন হবে যাতে গ্যাসটা আয়নাইজ হয়ে যায়। এবং তিনি যেটা দেখলেন এই যে আয়নাইজ করার জন্য তিনি যে স্পার্কিংটাকে করছিলেন সেই স্পার্কিং প্রসেসটা ইজি হয়ে যাচ্ছে কখন না যখন একটা সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট সেখানে ফেলা হচ্ছে। তার মানে এই যে সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট ফেলে স্পার্কিংটা ইজি হচ্ছে, স্পার্কিংটা ইজি হচ্ছে মানে বেসিক্যালি ইলেকট্রন এমিশনটা ইজি হচ্ছে। তাহলে এইটাই আলটিমেটলি লিডস টু তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। যে ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু আলটিমেটলি কি বলছে না, আলটিমেটলি বলছে যে লাইটের একটা কর্পাসকোলার বা পার্টিকেল ক্যারেক্টার আছে। তাহলে হার্জের এক্সপেরিমেন্টটা ডিজাইন করা হয়েছিল ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ওয়েভ থিওরি অফ লাইট সেটাকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করার জন্য। এবং এই এক্সপেরিমেন্টে যেমন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা ভেরিফাইড হলো বা ওয়েভ থিওরি অফ লাইট ভেরিফাইড হলো, ওই একই এক্সপেরিমেন্টে তিনি একটা অবজারভেশন দেখছেন যে অবজারভেশনসটা আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট আর দ্যাট অ্যাকচুয়ালি লিডস টু পার্টিকেল অর কর্পাসকোলার ক্যারেক্টার অফ লাইট। তাহলে কি হচ্ছে জিনিসটা, হাজ এক্সপেরিমেন্টের একটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে যে মানে এই এক্সপেরিমেন্টে হি ওয়াজ সাকসেসফুল ইন জেনারেটিং electromagnetic radiation from an accelerated ion, এটা তাহলে হেন্স কনফার্ম দ্য ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি or the wave theory of light. আচ্ছা, এবারে in the same experiment he noticed that the sparking process becomes easier when ultraviolet light is
incident on it. When ultraviolet light is incident on it. এটা তাহলে এইটা আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট। লাইট পড়লে ইলেকট্রন এমিশনটা ইজি হচ্ছে বলেই তো তোমার স্পার্কিং প্রসেসটা ইজিয়ার হয়ে যাচ্ছে, যে লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং এটা আলটিমেটলি লিডস টু particle or corpuscular character of light। তাহলে দেখো এই এত ভালো একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে ওয়েভ থিওরি অফ লাইটটা যেমন কনফার্ম হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কর্পাসকুলার পার্টিকুলার ক্যারেক্টার অফ লাইট সেটা কিন্তু তোমার রিভিল হচ্ছে। এটা হচ্ছে 1887। এই দিন থেকে তুমি মোটামুটি ভাবতে পারো ফটো ইলেকট্রিক এফেক্টে সার্ফেসে চলে এলো এটা। তারপরে 10 বছর ধরে মোটামুটি ভাবে ধরো এই 1890 থেকে 1900 সাল পর্যন্ত অনেকে এই ফটো ইলেকট্রিক এফেক্টের প্রচুর এক্সপেরিমেন্ট করেন। তাদের মধ্যে মানে যারা যারা খুব ইম্পর্টেন্ট, তাদের মধ্যে তো পি লেনার্ড তো অবশ্যই, পি লেনার্ড ছিলেন, লেনার্ড এবং তার কোয়ার্কার্সরা। ডব্লিউ হলওয়াক্স ছিলেন, স্টোলস্টফ ছিলেন, এম স্টোলস্টফ ছিলেন, স্টোলস্টফ স্টোলস্টফ এক্সেট্রা। এরা এবং এদের যে বিভিন্ন গ্রুপগুলো, তারা তারা এই ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত প্রচুর এক্সপেরিমেন্ট করেন, পারফর্ম many experiments to find various important characteristic features of photoelectric effect। various important features of photoelectric effect। আচ্ছা, এদের মধ্যে 1900 সালে করা বিজ্ঞানী লেনারের এক্সপেরিমেন্টটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে 1900 সালে বিজ্ঞানী লেনারের যে এক্সপেরিমেন্টটা করা, সেটা মানে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 1900 সালে বিজ্ঞানী পি লেনার্ড তিনি যে এক্সপেরিমেন্টটাকে করেছেন, সেই এক্সপেরিমেন্টটাকে একটুখানি আমরা ডিটেলে বোঝার চেষ্টা করি। মানে বেসিক্যালি ধরো এই একটা তোমার ক্যাথোড আছে, এটা ক্যাথোড। এখানে লাইট পড়ছে, এখানে সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট, মানে মূলত আল্ট্রাভায়োলেট লাইট এখানে পড়ছে। এবং তার জন্য যেটা হচ্ছে, এখান থেকে তোমার ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে। এবং এই ইলেকট্রনগুলো সেটা কোথায় যাচ্ছে না, সেটা তোমার আপ টু অ্যানোড পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এটা এগুলো ধরো তোমার এখানে একটা অ্যানোড আছে, অ্যানোড আছে, অ্যানোড পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে। সার্কিটটাকে কমপ্লিট করবে তুমি কেমন করে, এইখান থেকে একটা তার গেল, যেটা তোমার কানেক্টেড থাকবে হচ্ছে তোমার, যেহেতু এটা ক্যাথোড, নেগেটিভ ইলেকট্রনের সাথে, আর একটা তার যাচ্ছে, যে তারটা হচ্ছে তোমার এই পজিটিভ ইলেকট্রনের সাথে কানেক্টেড হইলো। এটা এদিক থেকে নেগেটিভ, এটা তোমার পজিটিভ, এইটা। আচ্ছা, এবারে তোমার এখানে একটা তুমি
গ্যালভেনোমিটার রেখে দিলে তুমি এতে, আর পুরো যে সার্কিটটা, সেই সার্কিটটাকে একটা এর মধ্যে রেখে দাও, একটা কোয়ার্জের তৈরি একটা কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। ওরা জিনিসটাকে একটা সেট করে তোমার রাখলাম, এটাকে একটুখানি অন্য কালারটা একটুখানি ব্যবহার করে এই বাউন্ডারিটা এই তোমার থাকছে, বাউন্ডারিটা এরকম ভাবে কেটে যাচ্ছে, আমি তো ভালো আঁকতে পারছি না। এই হচ্ছে তোমার সেট আপটা। তাহলে এই যে তোমার উইন্ডোটা, এটাকে বলে কোয়ার্জের তৈরি, কিন্তু এটা কোয়ার্জ উইন্ডো। এখানে একটা কথা বলে নি যে কোয়ার্জ এবং নর্মাল কাঁচ তার তফাৎটা কি দেখো, এই যে সিলিকন ডাইঅক্সাইড ধরো, সিলিকন ডাইঅক্সাইডকে তুমি প্রথমে ফিউজ করো, ফিউজ করে তুমি ক্রিস্টালাইজ করো, মানে ফিউজ করলে মানে গরম করলে তুমি এবারে এটাকে মানে মানে গরম করলাম সিলিকন ডাইঅক্সাইড দিয়ে করে, তারপরে তুমি কি করছো না তাকে তুমি এবারে ঠান্ডা করছো, ঠান্ডা করে হচ্ছে প্রথমে মানে মানে কি বলবো কুইকলি এটাকে ঠান্ডা করছো, কুল কুইকলি, আর একটা হচ্ছে কুল স্লোলি। সিলিকন ডাইঅক্সাইডকে ফিউজ করার পরে তুমি যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা করো, তাহলে তুমি যেটা পাবে অ্যামারফাস সলিড SiO2 পেয়ে যাবে, যেটা বেসিক্যালি তোমার গ্লাস, অর্ডিনারি গ্লাস। আর যদি খুব স্লোলি তুমি কুল করো, তাহলে ক্রিস্টালাইন সলিড SiO2 পাবে, যেটা তোমার বেসিক্যালি কোয়ার্জ। মানে বুঝতে পারছো যে যেন তেন প্রকারে গরম করে যে তাড়াহুড়ো করে ঠান্ডা করে তুমি গ্লাস পাবে, যেটা অ্যাকচুয়ালি অ্যামারফাস সলিড। আর কোয়ার্জ হচ্ছে তোমার ক্রিস্টালাইন সলিড। দুটোর মধ্যে তফাৎটা কি না, গ্লাস হচ্ছে তোমার এইটা ট্রান্সপারেন্ট আন্ডার ভিজিবল লাইট, অর্থাৎ ভিজিবল লাইট কিন্তু কাঁচ অ্যাবজর্ব করে না এইটা, কিন্তু ওপেক আন্ডার ইউভি লাইট, মানে ইউভি লাইট কিন্তু সে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। আর কোয়ার্জ যদি তুমি দেখো তাহলে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট ইন বোথ ইউভি অ্যান্ড ভিজিবল লাইট। তাহলে তুমি তো নিশ্চয়ই চাইবে যে এই ক্যাথোড পর্যন্ত তোমার লাইটটা গিয়ে পৌঁছাক। তুমি তো আল্ট্রাভায়োলেট লাইট দিচ্ছ, তাহলে আল্ট্রাভায়োলেট এখানে যে লাইটটাকে দিচ্ছি সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট, ইউভি লাইট মূলত দেওয়া হয়। তাহলে আল্ট্রাভায়োলেট লাইট যদি দিই, তার কিছুটা পোর্শন যদি কাঁচ অ্যাবজর্ব করে দেয়, হ্যাঁ, তাহলে তুমি তো সেটা কাঙ্ক্ষিত না, তুমি চাইছো না, সেখানে লোকে কি করবে না কোয়ার্জ উইন্ডো ব্যবহার করবে, যাতে করে সে আল্ট্রাভায়োলেট লাইটটা অ্যাবজর্ব না করে। এটা তুমি এই স্পেকট্রোফটোমিটার বা কলোরিমিটার এগুলো পরবর্তীকালে তুমি প্র্যাকটিক্যাল করবে, তাহলে স্পেকট্রোফটোমিটার বা কলোরিমিটারের ক্ষেত্রে দেখতে পাবে যে যে যখন তুমি ওই ভিজিবল রিজিয়নে কোনো একটা ল্যামডাম একটা ভিজিবল রিজিয়ন, অর্থাৎ ভিজিবল রিজিয়নে অ্যাবজর্ব করার চেষ্টা করছো, তখন লোকে জাস্ট নর্মাল অর্ডিনারি কাঁচের তৈরি কিউবেট ইউজ করে। কিন্তু যখনই তোমার আল্ট্রাভায়োলেট লাইটে তার আল্ট্রাভায়োলেট রিজিয়নে তার ল্যামডা ম্যাক্সটা হচ্ছে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রিজিয়নে সে অ্যাবজর্ব করতে পারে, তখন লোকে কিন্তু কোয়ার্জের তৈরি কিউবেট ইউজ করবে। কাঁচের তৈরি কিউবেট 10-15 টাকা দাম, আর হয় তোমার কোয়ার্জের তৈরি কিউবেট কিন্তু অনেক বেশি দাম, 4-5 হাজার টাকা করে দাম। সেখানে লোকে বাধ্য হচ্ছে বলেই কোয়ার্জটাকে ব্যবহার করতে, যেখানে আল্ট্রাভায়োলেট লাইটের গল্প থাকবে সেখানে কিন্তু তোমার মানে কোয়ার্জ উইন্ডো করে তুমি ব্যবহার করো, তার থ্রু দিয়ে কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট ইজিলি চলে যেতে পারবে। কিন্তু কাঁচ যদি দাও তাহলে আল্ট্রাভায়োলেট লাইট কিন্তু ইজিলি চলে যেতে পারছে না। আচ্ছা, এবারে এই যে সেট আপটা,
দেখো অ্যানোডটা পজিটিভ আর ক্যাথোডটা নেগেটিভ, মানে ক্যাথোডটা তোমার নেগেটিভ ইলেকট্রোড আর অ্যানোডটা সেটা হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রোড। এইটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াস। এটাকে বলে ফরওয়ার্ড বায়াস অর পজিটিভ বায়াস। যেমন এই সেটআপটা আছে, সেখানে একটা ধরো পোটেনশিয়াল ডিফারেন্স তুমি রাখবে। আচ্ছা এবারে আমি কেন সেটা বলছি, যে যদি এরকম তুমি করতে যে অ্যানোডটাকে সামান্য নেগেটিভ মানে পোলারিটিটা পাল্টে দিলে, মানে এটা কি হচ্ছে, একটা ব্যাটারির সঙ্গে তোমার দুটো ধরো নব আছে, দুটো নব মানে প্লাগ টাইপের আর কি। একটা প্লাগ তোমার এইখান থেকে একটা তার গেছে, সেটা হচ্ছে কালো তার, যেটা বেসিক্যালি তুমি নেগেটিভ ইলেকট্রোডের সাথে কানেক্ট করছো। এদিক থেকে একটা লাল তার গেছে, গেছে সেটা পজিটিভ ইলেকট্রোডের সাথে তুমি কানেক্ট করছো। এবার তুমি ওই প্লাগগুলো জাস্ট চেঞ্জ করে দাও। প্লাগগুলো চেঞ্জ করে দিলে, চেঞ্জ করে দিয়ে কি হলো, তাহলে ওই ইনস্ট্যান্টে ক্যাথোডটা সকল পজিটিভ ইলেকট্রোড হয়ে গেল, আর অ্যানোডটা সেই মুহূর্তে হয়ে গেল নেগেটিভ ইলেকট্রোড। তো যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়, উল্টো, সেটাকে বলা হবে রিভার্স বায়াস অর অপোজিট বায়াস অর বলতে পারো নেগেটিভ বায়াস। ঠিক আছে, এটা তারপর দুটোই লাগবে। হুম, এটা। আর এবারে অ্যাকচুয়ালি কি ঘটছে ভালো করে দেখো। দেখো প্রথম যেটা আমি দেখবো সেটা হচ্ছে যে আমি দেখো এই এক্সপেরিমেন্ট থেকে বেশ কতকগুলো অবজারভেশন বেরিয়ে আসবে। হ্যাঁ, সেই অবজারভেশনগুলোকে আমি এবারে সামারাইজ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তুমি ধরো একটা পার্টিকুলার ইন্টেন্সিটির লাইট এবং পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট একটা পার্টিকুলার মেটালের তৈরি যে ক্যাথোড, সে ক্যাথোডে তুমি পাঠিয়েছো। হ্যাঁ, এটা এবারে যেটা হবে যে এই আলট্রাভায়োলেট লাইট সে এই ক্যাথোড থেকে ইলেকট্রনটাকে বের করবে, সেই ইলেকট্রনগুলো সে একটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি দিয়ে বেরোবে, করে সে অ্যানোড পর্যন্ত পৌঁছাতে চাইবে। অ্যানোড পর্যন্ত পৌঁছে গেল, পৌঁছাতে সার্কিটটাকে কমপ্লিট হলো, তুমি একটা কারেন্ট পেলে, যে কারেন্টটা এই গ্যালভানোমিটারে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কারেন্টটা। ঠিক আছে, আচ্ছা এবারে এই কারেন্টটা দেখা যাচ্ছে যে তাদেরকে ফরওয়ার্ড বায়াসে রেখে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াও, তাহলে তার মতো করে বাড়াটা খুব স্বাভাবিক। তার কারণটা হচ্ছে ইলেকট্রন যেগুলো বেরোচ্ছে সেগুলো নেগেটিভলি চার্জ, আর অ্যানোড সে বেসিক্যালি পজিটিভলি চার্জ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ালে অ্যানোড সেই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে সেই ইলেকট্রনের ভেলোসিটিটা বেড়ে গিয়ে সে তাড়াতাড়ি অ্যানোডে গিয়ে পৌঁছাবে। এক সেকেন্ডে যত বেশি ইলেকট্রন ফ্লো করবে তার মতো করে কারেন্টটা তুমি বেশি পাচ্ছ। তাহলে প্রথম যে অবজারভেশনটা তুমি দেখছো সেটা এরকম যে তুমি ধরো একটা ছবি আঁকো, তাহলে ছবিতে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো এই দিকটা তোমার পজিটিভ দিক, এই দিকটা তোমার নেগেটিভ দিক, এইখানে তুমি একটা কারেন্ট দেখছো, এইখানে পোটেনশিয়ালটা জিরো, এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি জাস্ট বাড়াচ্ছ। দেখা যাচ্ছে যে ইভেন ইফ পোটেনশিয়াল ডিফারেন্স যখন জিরো, তখনও একটা নন জিরো কারেন্ট তুমি পাচ্ছ। ধরে না এটা হচ্ছে একটা নন জিরো কারেন্ট তুমি পাচ্ছ। কারণটা কেন? কারণ তুমি যদি সুইটেবল ফ্রিকোয়েন্সির আলট্রাভায়োলেট লাইট পাঠাও, তাহলে যে ইলেকট্রনটা বেরোবে সেই ইলেকট্রনটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে বলে তোমার অ্যানোডটা যদি নাও টানে, তবু সেই ইলেকট্রনগুলো আপ টু অ্যানোড পর্যন্ত কিছু কিছু পৌঁছে যেতে পারবে। কিন্তু ইভেন ইফ পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু জিরো, তখন একটা কারেন্ট তুমি পাচ্ছ। এবার তারপরে যখন তুমি এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াচ্ছ ফরওয়ার্ড বায়াসে রেখে, দেখা যাচ্ছে কারেন্টটা বাড়ছে, বেড়ে গিয়ে একটা সময়ের পর একটা স্যাচুরেট করে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করেছি আমি না, ফিক্সড মেটালের তৈরি ক্যাথোড ব্যবহার করেছি, তাহলে ফিক্সড মেটাল ব্যবহার করেছি, ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছি, আর ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করেছি। মানে যে ইনসিডেন্ট লাইটটাকে দিচ্ছে তার ফ্রিকোয়েন্সি ফিক্সড, মনোক্রোমাটিক লাইট সেটা তার ইন্টেন্সিটি ফিক্সড। হ্যাঁ, এবার কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা দেখো তোমার যখন ভি ইকুয়াল টু জিরো, ইভেন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তখনও তুমি একটা নন জিরো কারেন্ট পাচ্ছ। এবারে পোটেনশিয়াল ফরওয়ার্ড বায়াসে রেখে, মানে পোটেনশিয়ালটা পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াসে রাখা হচ্ছে, রেখে যদি তুমি জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াও, তাহলে কারেন্টটা বাড়ছে, বেড়ে 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 একটা ম্যাক্সিমাম লিমিটিভ ভ্যালুতে পৌঁছাচ্ছে। সেই ভ্যালুটাকে বলা হবে আই স্যাট, অর্থাৎ স্যাচুরেটেড ফটো কারেন্ট। তাহলে এক্ষেত্রে এই আই স্যাটটা হচ্ছে তোমার
স্যাচুরেটেড ফটোকারেন্ট এটা। আচ্ছা, এবারে আমি যদি এই পুরো সার্কিটটাকে রিভার্স বায়াসে রাখি, অর্থাৎ অ্যানোডটা এখন আর পজিটিভ ইলেকট্রন, অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রন, তাহলে অ্যানোড যদি নেগেটিভ ইলেকট্রন হয়, নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো যখন অ্যানোড দিকে যাওয়ার চেষ্টা করবে সে বেসিক্যালি রিপালশন ফিল করবে। আচ্ছা, যদি রিপালশন ফিল করে তাহলে কি হচ্ছে, রিপালশন ফিল করলে এই যে ইলেকট্রনটা যেতে চাইছিল সেই ইলেকট্রনটা আটকে যাবে, কারণ ইলেকট্রন রিপেল করছে, তো রিপেল করলে ইলেকট্রনটা যেটা অ্যানোড পর্যন্ত যেতে চাইছিল অ্যানোড পর্যন্ত যেতে পারবে না। অ্যানোড পর্যন্ত যেতে না পারলে কি হবে না, তোমার দেখো এই কারেন্টটা তোমার কমতে থাকবে, আর কারেন্টটা কমতে 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 একটা সময় এলো যখন তুমি দেখতে পাচ্ছ যে কারেন্টটা কমে 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 তোমার আলটিমেটলি এটা এসে জিরো হয়ে গেছে। তাহলে যে পোটেনশিয়ালে সেটা জিরো হয়ে গেল সেটাকে বলা যায় স্টপিং পোটেনশিয়াল। তারপরে মাইনাস ভি জিরোটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল তার মানে তুমি একটা নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখেছো, নেগেটিভ পোটেনশিয়ালের মধ্যে রেখে পোটেনশিয়ালটা তুমি বাড়াও, তাহলে একটা সার্টেন পোটেনশিয়াল আসবে যেখানে গিয়ে তোমার কারেন্টটা জিরো হয়ে যাবে। আর এবারে কথাটা হচ্ছে এই কারেন্টটা কেন জিরো হয়ে গেল। দেখো কারেন্টটা কেন জিরো হয়ে গেল সেটা যদি তুমি দেখো যে যেটা হচ্ছে যে এই যে অ্যানোডটা এখন নেগেটিভ ইলেকট্রন হয়ে গেছে বলে সাথে ইলেকট্রনকে রিপেল করছে, তাহলে এই যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির আলট্রাভায়োলেট লাইট, সার্টেন ইন্টেন্সিটি আলট্রাভায়োলেট লাইট দিয়েছে তুমি, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ালা, অর্থাৎ সবচেয়ে বেশি গতিশক্তি সম্পন্ন যে ইলেকট্রনটা সেটাও যখন আটকে যাচ্ছে তখন আর কোনো ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং কারেন্টটা তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে তোমার যদি মানে এমন হচ্ছে যে মানে তোমার এই কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম ভ্যালুটা, মানে ইলেকট্রনের যে কাইনেটিক তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা তুমি লিখতে পারো হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। এটা কি হবে, এটা মাস হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এইটা সেটা কি হবে, এটা হচ্ছে ই ইন্টু ভি জিরো তার ম্যাগনিটিউড তার সঙ্গে তোমার সমান হবে। এইটা যখন সমান হয়ে যাবে তখন সেইখান থেকে তুমি বেসিক্যালি স্টপিং পোটেনশিয়ালটা পাবে। তার মানে এখান থেকে দেখো তুমি যদি ভি ম্যাক্সটা কখনো ক্যালকুলেট করতে চাও তাহলে 2 ই ইন্টু ভি জিরো বাই মাস অফ দ্য ইলেকট্রন তার স্কোয়ার রুট, এইটা দিয়ে তুমি ভেলোসিটিটাকে বের করতে পারবে, বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি জানলে সেখান থেকে স্টপিং পোটেনশিয়াল, বা স্টপিং পোটেনশিয়াল জানলে সেখান থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি থাকলে সেখান থেকে ভেলোসিটি, এগুলো তুমি বের করতে পারবে। তার মানে এই যে রিলেশনটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, যেটা বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল বের করার রিলেশনটা, যে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটা যখন তোমার আটকে যাবে তখন আর কোনো ইলেকট্রন আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন কারেন্টটা তোমার জিরো হয়ে যাবে এবং সেই করসপন্ডিং পোটেনশিয়ালটা হয়ে যাবে তোমার স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে 1 নম্বর ফিচার হচ্ছে এই, যেক্ষেত্রে তুমি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটাকে আঁকলে, কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স প্লটটা আঁকলে, যেখানে স্যাচুরেটেড ফটো কারেন্টের মানে তুমি বুঝলে, যেখানে স্টপিং পোটেনশিয়ালের মানে তুমি বুঝলে, এবং স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে ইজেক্টেড ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তার সম্পর্কটা তুমি বুঝতে পারলে। ঠিক আছে, পরিষ্কার যা বলেছি? বলো। স্যার বলছি যে কারেন্টটা একটা সময় পর স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কেন? ও আচ্ছা, হ্যাঁ, এটা 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 একদম মানে বলা হয়নি। হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে আমি তো ফিক্সড ফ্রিকোয়েন্সি এবং ফিক্সড ইন্টেন্সিটি লাইট দিয়েছি, তাহলে ফিক্সড ইন্টেন্সিটি মানে হচ্ছে যে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে তোমার ইকুয়াল অ্যামাউন্টের মানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি যাচ্ছে। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে যখন তোমার ইন্টেন্সিটি ফিক্স করে দিলে তখন কি হচ্ছে, পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে তোমার ইকুয়াল নাম্বার অফ ফোটনস যাচ্ছে দাদা, মানে মানে একটা পার্টিকুলার নাম্বার অফ ফোটনস যাচ্ছে। মানে আমি এটা বলছি যে পরে যখন তুমি দেখবে যে লাইট ইজ অ্যাকচুয়ালি এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস, ঠিক আছে, এবং এক একটা ফোটন সে এক একটা ইলেকট্রনকে বের করতে পারে, মানে এক একটা ফোটন সে এক একটা ইলেকট্রনকে বের করতে পারবে। তাহলে এবার ইন্টেন্সিটি ফিক্স করে দিয়েছে মানে কি, যদি ফ্রিকোয়েন্সি তুমি ফিক্স করে দাও তার মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া দিয়ে ইকুয়াল নাম্বার অফ ফোটনস যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে প্রত্যেকটা ফোটন সে কি করলো, সে এক একটা ইলেকট্রনকে বের করলো। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার সেই ইলেকট্রনগুলোর কেউ কেউ অ্যানোড পর্যন্ত পৌঁছাচ্ছে, কেউ কেউ পৌঁছাতে পারছে না। যারা পৌঁছাচ্ছে সে কারেন্টে কন্ট্রিবিউট করছে, যে পৌঁছাচ্ছে না সে কারেন্টে কন্ট্রিবিউট করছে না। আর এবারে আমি যখন তোমার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ফরওয়ার্ড বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ালাম,
বাড়িয়ে 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 পোটেনশিয়াল ডিফারেন্সটা এমন একটা জায়গায় নিয়ে গেলাম আর যথেষ্ট বেশি করে দিলাম, যাতে করে কি হচ্ছে না, যতগুলো ইলেকট্রন বেরিয়েছে তারা প্রত্যেকে যেন আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছে যায়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়িয়ে আমি যেটা করছি কি না, যতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি বেরিয়েছে প্রত্যেকটা ইলেকট্রন যেন তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছে যায়। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন অ্যানোডে পৌঁছে গেলে কি হবে, কারেন্টটাও তার ম্যাক্সিমাম যে স্যাচুরেটেড ভ্যালু যেটা তাতে পৌঁছে যাচ্ছে, সেটাকেই আমি স্যাচুরেটেড ফটো কারেন্ট বলছি। কারণটা আমি দেখো ইন্টেন্সিটি ফিক্স করে দিয়েছি আর ফ্রিকোয়েন্সি ফিক্স করে দিয়েছি। তাহলে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া মানে হচ্ছে এক একটা ফোটনের এনার্জি ফিক্সড হয়ে গেল, আর এক একটা ফোটন এক একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিয়ে ইলেকট্রনটাকে বের করে। তাহলে ইন্টেন্সিটি ফিক্সড মানে ফোটনের সংখ্যা ফিক্সড, ফোটনের সংখ্যা ফিক্সড মানে ইলেকট্রন যেটা বেরোচ্ছে সেটা ফিক্সড। আর আমি যেটা করলাম সেটা বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স থেকে বাড়িয়ে দিয়ে ওই প্রত্যেকটা ইলেকট্রন আপনার অ্যানোড পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম, তখন কারেন্টটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু স্যাচুরেটেড ফটো কারেন্টে পৌঁছে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, তুমি যদি এই তোমার কথা ধরেই বলছি যে ধরো তাহলে আমি ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দিই, তাহলে ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে কি হবে, একটা ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছি বাকি সবকিছুকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ আমি ফিক্সড মেটাল ব্যবহার করছি, ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করলাম, কিন্তু ইন্টেন্সিটি দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছি, একটা I2 এবং একটা I1, যেখানে I2টা গ্রেটার দেন I1। এইটা এদিকে তোমার নেগেটিভ পোটেনশিয়াল, এটা জিরো, এদিকে পজিটিভ পোটেনশিয়াল। তাহলে ছবির নেচারটা হচ্ছে এরকম, এইটা যদি I1 ইন্টেন্সিটির হয়, এটা I2 ইন্টেন্সিটির, তুমি দেখতে পাচ্ছ স্টপিং পোটেনশিয়ালটা একই থাকছে, কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টটা I1 ইন্টেন্সিটিতে যা ছিল, ইন্টেন্সিটি যখন বেড়ে গেল তখন স্যাচুরেটেড ফটো কারেন্টটা কি হয়েছে, তো সেটা তোমার কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু তোমার বেড়ে গেছে। তার মানে কি হচ্ছে, সেকেন্ড যেটা সিচুয়েশনে সেটা হচ্ছে যে উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি, মানে ফরে ফিক্সড মেটাল অ্যান্ড for a light of fixed frequency, for a light of fixed frequency, কি হচ্ছে, with increase in intensity saturated photocurrent increases but stopping potential remains the same, স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু তোমার একই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, যে যত বেশি ইন্টেন্সিটি বাড়লো পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া দিয়ে বেশি এনার্জি ফ্লো করছে, আর বেশি এনার্জি ফ্লো করছে মানে বেসিক্যালি বেশি ফোটন ফ্লো করছে। যত বেশি ফোটন তত বেশি ইলেকট্রন বেরোবে, যত বেশি ইলেকট্রন বেরোবে তত বেশি স্যাচুরেটেড ফটো কারেন্ট হবে। সেই জন্য 2 নম্বর যে ফিচারটা, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে ইন্টেন্সিটি বাড়ালে তোমার স্টপিং পোটেনশিয়ালটা একই থাকছে বটে। কারণ স্টপিং পোটেনশিয়ালটা কেন এক থাকছে সেটা আমি পরে আলোচনা করব, যে বেসিক্যালি একটা ফোটন তো একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করছে। তো একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে, এবার যদি যখন আমি ফ্রিকোয়েন্সি কখন ফিক্স করে দিচ্ছি, কি হচ্ছে, তাহলে যে ফোটনটা ধাক্কা দিলে সেই ফোটনের এনার্জি ফিক্সড হয়ে যাচ্ছে, মানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা ফিক্সড হয়ে থাকছে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যদি ফিক্সড হয়ে থাকে, তাহলে এই ইকুয়েশন তোমায় বলে দিচ্ছি স্টপিং পোটেনশিয়ালটা পুরো ফিক্সড হয়ে যাবে। স্টপিং পোটেনশিয়ালটা পাল্টাচ্ছে না, কারণ আমি ফ্রিকোয়েন্সিটাকে ফিক্সড রেখেছি, কিন্তু ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম মানে বেশি ফোটন বেশি ইলেকট্রন বেরোচ্ছে, সেখানে স্যাচুরেটেড ফটো কারেন্টটা তোমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে দেখো নেক্সট যেটা একটা কথা আমি একটুখানি বলে নিই, যে তোমার তুমি আচ্ছা ঠিক আছে, আগে আগেটা বলে নিই, তারপরে 3 নম্বরে ধরো তুমি কি করলে, আমি এবারে
মেটালটাকে পাল্টে দিলাম, তোমার মেটালটাকে পাল্টে দিচ্ছি। আচ্ছা, মেটালটা যে পাল্টাচ্ছি, তাহলে মেটালটা পাল্টালে একটু কি পাল্টা একটুখানি বুঝতে হবে তোমার। আচ্ছা, মেটালটা পাল্টালে যেটা পাল্টায় একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি যাকে বলে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন যেটা ফাই দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে বা কোথাও কোথাও ডব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটা তোমার পাল্টায়। ওয়ার্ক ফাংশনটা কি দেখো, একটা তিন মেটালিক সারফেসে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো তো বেসিক্যালি বাউন্ড ইলেকট্রন। এবার সেই ইলেকট্রনটাকে বের করতে গেলে তোমাকে একটা এনার্জি দিতে হবে। তাহলে এবার আমি দেখতে চাইছি যে মিনিমাম কতখানি এনার্জি দিলে ইলেকট্রনটা জাস্ট বেরোবে উইথ জিরো কাইনেটিক এনার্জি। তার মানে ওয়ার্ক ফাংশন হচ্ছে যে দ্য মিনিমাম এনার্জি required to eject an electron from a thin metallic surface with জিরো কাইনেটিক এনার্জি। মানে ইলেকট্রনটা যেটা বেরোচ্ছে, দেখো আমি একটা ফোটনের হয়তো একটা একটা এনার্জি দিলাম, ইলেকট্রনটা বেরোলো এবং এক্সেস এনার্জিটা সেই ইলেকট্রনে কাইনেটিক এনার্জি দিল। এবারে আমি চাইছি মিনিমাম এনার্জি যেটা রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ থিন মেটালিক সারফেস। তাহলে যখন মিনিমাম এনার্জিটা আমি দিয়ে জাস্ট ইলেকট্রনটাকে বের করার চেষ্টা করব, এক্সেস কোনো এনার্জি থাকবে না ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দেওয়ার জন্য, সেটা আমি লিখেছি দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ থিন মেটালিক সারফেস উইথ জিরো কাইনেটিক এনার্জি, সেটাকে বলা হবে ওয়ার্ক ফাংশন। তাহলে মেটাল যখন পাল্টাচ্ছে তোমার জাস্ট ওয়ার্ক ফাংশনটা পাল্টাবে। এখানে আমি নেক্সট যেটা করছি, ধরো ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করলাম, ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করলাম। এবার দুটো মেটাল ব্যবহার করছি, একজনের ওয়ার্ক ফাংশন φ2, একজনের ওয়ার্ক ফাংশন φ1, তাহলে φ2 গ্রেটার দ্যান φ1 এটা। আচ্ছা, তাতে ছবির নেচারটা এটা হচ্ছে তোমার, দেখো তুমি এখানে যেটা করছো যে এমনভাবে ছবিটা এঁকেছো যে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিন্তু কিছু পাল্টাচ্ছে না। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এই যে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে তোমার, ছবিটা একটু ভালো করে আঁকি। দেখো এই স্টপিং পোটেনশিয়ালটা এইটা যদি φ1 হয়, সরি এইটা যদি φ1 হয়, এটা φ2, যেখানে φ2টা গ্রেটার দ্যান φ1, হ্যাঁ, তাতে কি হলো, এইটার ক্ষেত্রে কিন্তু স্টপিং পোটেনশিয়াল মাইনাস ভি জিরো হয়, এটা ক্ষেত্রে মাইনাস ভি জিরো প্রাইম। কি হলো দেখো, যখন তোমার স্টপিং পোটেনশিয়ালটা বেশি হয়ে যাচ্ছে, খেয়াল করো এই জায়গাটা ভালো করে, স্টপিং পোটেনশিয়ালটা বেশি হয়ে যাচ্ছে মানেটা কি, তার মানে ইলেকট্রনটাকে বের করতে তোমার বেশি এনার্জি লেগে যাচ্ছে। এবার আমি ফ্রিকোয়েন্সি তো ফিক্স করে দিয়েছি, মানে এক একটা ফোটনের এনার্জি তোমার ফিক্সড হয়ে গেছে। তো এক একটা ফোটনের এনার্জি ফিক্সড হয়ে গেছে, সেই ফোটনের এনার্জি কিছুটা পোর্শন ইলেকট্রনটাকে বের করতে কাজে লাগবে, বাকিটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দেবে। তাহলে যদি ওয়ার্ক ফাংশন বেশি হয়ে যায়, তার মানে তোমার ইলেকট্রনটাকে বের করতে বেশি এনার্জি লেগে যাচ্ছে। ইলেকট্রনটাকে বের করতে যদি বেশি এনার্জি লেগে যায়, তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কমে যাবে, আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে গেলে হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। তাহলে কি হচ্ছে এখানে না, ফর ফর অ্যান ইনসিডেন্ট লাইট অফ fixed frequency and fixed intensity কি হচ্ছে না, with increase in work function of metal stopping potential decreases but saturated photocurrent remains the same।
এখানে তোমার ফোটনের সংখ্যা কিছু পাল্টাচ্ছে না, মানে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সেই সংখ্যাটা তোমার ফিক্সড আছে, সেখানে স্যাচুরেটেড ফটোকারেন্ট ফিক্সড হয়ে গেল। তাহলে আমি মেটালটা যখন পাল্টে দিলাম, ক্যাথোডটা পাল্টে দিচ্ছি আর কি, ক্যাথোডের মেটালটা যখন পাল্টে দিচ্ছি, এবার ধরো কথা পটাশিয়ামকে সিজিএম দিয়ে তুমি রিপ্লেস করলে, বা সিজিএমকে পটাশিয়ামকে রিপ্লেস করলে। সিজিএমের ওয়ার্ক ফাংশন কম, পটাশিয়ামের ওয়ার্ক ফাংশন বেশি। মানে সিজিএমের তো আয়নাইজেশন এনার্জিটা কম হয়, সেখানে ওয়ার্ক ফাংশনটা কম হয়। পটাশিয়ামের আয়নাইজেশন এনার্জি কম্পারেটিভলি বেশি বলে তার ওয়ার্ক ফাংশনটা তোমার বেশি। সিজিএমকে তুমি পটাশিয়াম দিয়ে ধরো রিপ্লেস করলে কিন্তু ওয়ার্ক ফাংশন বেড়ে গেল, অর্থাৎ ইলেকট্রনটাকে বের করতে বেশি এনার্জি লেগে গেল। তার মানে ইলেকট্রনটা যে বেরোলো সে কম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোলো, কম কাইনেটিক এনার্জি বেরোলো হয়তো তোমার টপিক পোটেনশিয়ালটা কমে যাবে, এবং সেটা তোমার এই ছবিটা দেখতে পাবে। তাকে এই পার্টিকুলার পয়েন্টটা বুঝতে পারলে যে আমি ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করছি, কিন্তু মেটালটা পাল্টালে এই আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট যেটা, সেই আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটের কি চেঞ্জটা হলো? পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি করছি সেটা হচ্ছে যে ফিক্সড মেটাল ব্যবহার করছি, কিন্তু আমি ফ্রিকোয়েন্সিটা এখন পাল্টে দিচ্ছি। নেক্সট ছবিটা আমি যেটা করছি দেখো, তুমি এদিকে আই প্লট করছো, যদি ফিক্সড মেটাল ব্যবহার করো, ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা নিউ2টা গ্রেটার দ্যান নিউ1, এটা এদিকটা তোমার নেগেটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ দিক, এটা 0, এটাকে ভি তুমি প্লট করছো। দেখো আমি কি এই পার্টিকুলার ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছ, তখন কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টও পাল্টাচ্ছে এবং স্টপিং পোটেনশিয়ালও পাল্টাচ্ছে। কেন? ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। ধরো এইখানে যে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা আই স্যাট যদি হয়, এই ফটো কারেন্টটা হচ্ছে আই স্যাট প্রাইম, এটা আই স্যাট, এটা আই স্যাট প্রাইম। দেখো মানে প্রথমে একটা জিনিস খেয়াল করো, আগে আগে স্টপিং পোটেনশিয়ালটাকে বলি, তারপরে আমি স্যাচুরেটেড ফটো কারেন্টের দিকে যাচ্ছি। তোমার ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যাচ্ছে, তোমার এইটা যদি মাইনাস ভি জিরো হয়, এইটা হচ্ছে মাইনাস ভি জিরো প্রাইম, এটা নিউ1 ফ্রিকোয়েন্সি, এটা নিউ2 ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেলে কি হচ্ছে, স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, তাহলে উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি স্টপিং পোটেনশিয়ালটা ইনক্রিজ করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেন সেটা? কারণটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বাড়লে ফোটনের এনার্জিটা বেড়ে গেল, ফোটনের এনার্জিটা যদি বেড়ে যায়, তাহলে যে ইলেকট্রনটা বেরোবে সে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, আর বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোলে স্টপিং পোটেনশিয়ালটা বাড়বে। আচ্ছা, এবারে আমি যদি ইন্টেন্সিটি তোমার ফিক্সড করে রাখি, আর ইন্টেন্সিটিটা ফিক্সড করেছি মানে কি, ইন্টেন্সিটিটা ফিক্সড করে দিয়েছি মানে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ধরো তোমার ইন্টেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া দিয়ে কতখানি এনার্জি ফ্লো করছে, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি জানবে যে এনার্জি তো থাকছে, লাইটের এনার্জি থাকছে ফোটনের মধ্যে, তাহলে ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে যাওয়া। ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এক একটা ফোটনের এনার্জি কিন্তু এইচ নিউ, তাহলে ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। কিন্তু ইন্টেন্সিটি ফিক্স মানে টোটাল এনার্জিটা ফিক্সড, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেলে ফোটনের সংখ্যাটা কমে যেতে হবে, আর ফোটনের সংখ্যাটা কমে গেলে দেখো তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটাও তোমার সেই মতো করে কমে যাচ্ছে। তাহলে এক একটা ফোটন থেকে একটা ইলেকট্রন বের করবে, তাহলে ইন্টেন্সিটি ফিক্সটাকে যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল মানে ইন্টেন্সিটি ফিক্স রাখতে গেলে তার ফোটনের সংখ্যাটাকে কমতে হবে। ফোটনের সংখ্যা যখন কমে যাচ্ছে, স্যাচুরেটেড ফটো কারেন্ট কমে যাচ্ছে, আর ফ্রিকোয়েন্সি যেহেতু বেড়ে গেল, তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে গেল, সেখানে তোমার স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে গেল। তাহলে কি হলো না, এক্ষেত্রে ফর এ ফিক্সড মেটাল and for an incident light of fixed intensity, for an incident light of fixed intensity কি হচ্ছে, with increase in frequency, with increase in frequency saturated photocurrent
decreases and stopping potential increases, stopping potential increase করছে, হ্যাঁ, আর তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা তোমার ডিক্রিজ করছে। তাহলে বুঝতে পারলে যে ফিক্সড মেটাল এবং ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলে আইভি ক্যারেক্টারিস্টিক প্লটের কি অবস্থা হচ্ছে, ঠিক আছে? আই ফিক্সড মানে কি, মানে টোটাল যে মানে লাইটটা আমি ব্যবহার করছি সেই টোটাল লাইটের এনার্জিটা ফিক্সড হয়ে যাচ্ছে। ফিক্সড হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এটা এবারে তো মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। ধরো তুমি একটা করছো, মানে ধরো কি বলবো, মানে তুমি ধরো একটা বই কিনছো, মানে বই মেলাতে গেছো, বই কিনতে গেছো। এবার তোমার বাবা তোমাকে ফিক্সড অ্যামাউন্টটা টাকা দিয়ে দিয়েছে, লেসে তোমাকে 3,000 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে? টাকার পরিমাণটা তো ফিক্সড করে দিয়েছে। এবারে তুমি যদি কম দামের বই কেনো তাহলে বেশি সংখ্যার বই কিনতে পারবে, আর বেশি দামের বই কিনলে কম সংখ্যার বই কিনতে পারবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, কিন্তু টোটাল এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ফোটনের সংখ্যাটা কমে যেতে হচ্ছে। ফোটনের সংখ্যা কমে গেলেই হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমে যাবে, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সিটা বাড়লে তো অবভিয়াসলি একটা ফোটন যেটা একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, তাহলে ফোটনের মানে ফ্রিকোয়েন্সি বাড়া মানে ফোটনের এনার্জি বেড়ে গেল। ফোটনের এনার্জি বেড়ে গেল মানে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে গেল। আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার টপিক পোটেনশিয়ালটা বেড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে তোমার, আমরা আইভি ক্যারেক্টারিস্টিক প্লট থেকে একটু সরে যাই। সরে গিয়ে দেখি যে যে স্টপিং পোটেনশিয়াল বা ইজেক্টেড ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তার ভেরিয়েশনটা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে চাইছি। ধরো প্রথমে যে ভেরিয়েশনটা দেখছি আমি, ইন্টেন্সিটিটাকে প্লট, ইন্টেন্সিটি ভার্সেস তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টর ইলেকট্রন, তার ম্যাক্সিমাম ভ্যালুটা মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা বের করছি। আচ্ছা, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর লেখা, আবার অনেক বইয়ে যদি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ই ইন্টু ভি জিরো হয়, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে ই দিয়ে ভাগ করলে ভি জিরো হবে। দুটো ভেরিয়েশন এক্স্যাক্টলি একই রকম হবে। এটা এখানে তুমি দেখো কি করছো না, ফিক্সড মেটাল ব্যবহার করছো, ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট ব্যবহার করছো, করে যদি ইজেক্টর ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা ইন্টেন্সিটি প্লট করো, তুমি দেখতে পাচ্ছ যে প্যারালাল টু ইন্টেন্সিটি অ্যাক্সিস হচ্ছে। তার মানে কি, যদি মেটালটাকে ফিক্স করে দেওয়া হয়, ফিক্সড ফ্রিকোয়েন্সি লাইট ব্যবহার করা হয়, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টর ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। তার মানে কি হচ্ছে যে ফর ফিক্সড মেটাল অ্যান্ড ফর অ্যান incident radiation of fixed frequency কি হচ্ছে না, কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি of the ejected electron is independent of intensity of incident light। তাহলে ইন্টেন্সিটির উপরে কিন্তু কোনো রকম ভাবে কাইনেটিক এনার্জিটা নির্ভর করছে না, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, হয় তুমি যদি এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে প্লট করলে, মানে এখানে তুমি ফিক্সড মেটাল ব্যবহার করছো, ইন্টেন্সিটি ফিক্স রাখলে কি না রাখলে কিচ্ছু এসে গেল না, ঠিক আছে? এক্ষেত্রে যদি কাইনেটিক এনার্জি ফর দ্য, কারণ তুমি তো বুঝতেই পারছো যে ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, সেখানে এখানে ইন্টেন্সিটিকে ফিক্স রাখলে কি না রাখলে তোমার কিছু এসে গেল না। আচ্ছা, যখন তুমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করছো, তুমি দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সিটা যখন বেশ কম, ততক্ষণ পর্যন্ত তোমার আপ টু দিস পার্ট পর্যন্ত তোমার কোনো রকম ভাবেই হচ্ছে কাইনেটিক এনার্জি তোমার নন জিরো হচ্ছে না, অর্থাৎ কোনো ইলেকট্রন বেরোচ্ছে না, মানে ইন্টেন্সিটি তুমি যতই বেশি নাও কেন। এইটা তারপরে যখন তোমার
ইলেকট্রন বেরোতে আরম্ভ করলো, তুমি যেটা দেখতে পেলে যে কাইনেটিক এনার্জি যত ইজেক্টেড ইলেকট্রন সেটা কোনো একটা পার্টিকুলার মেটালের জন্য ফ্রিকোয়েন্সির সঙ্গে লিনিয়ারলি বাড়ছে এটা, এবং এটাকে তুমি এক্সট্রাপোলেট করো তাহলে সেটা পুরো একটা জায়গায় ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। আচ্ছা, এবারে ওয়াই অ্যাক্সিসকে দেখো যেখানে কাট করছে, এই যে জায়গাটা, এটা কি হচ্ছে না, এতখানি এনার্জি দিলে তবে কাইনেটিক এনার্জিটা পজিটিভ হচ্ছে, তবে ইলেকট্রনটা বেরোচ্ছে। তার মানে কি, বেসিক্যালি এইটা হচ্ছে তোমার এই ওয়ার্ক ফাংশনের নেগেটিভ পার্টটা, অর্থাৎ দিস অ্যাকচুয়ালি গিভস দ্য নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। হ্যাঁ, কারণ যেমন এইখান থেকে এতখানি এনার্জি যখন তুমি দিচ্ছ তবেই ইলেকট্রনটা পজিটিভ কাইনেটিক এনার্জি পাচ্ছে, তবে ইলেকট্রনটা তোমার বেরোচ্ছে, তাহলে এইটুকু এনার্জি তোমাকে দিয়ে দিতেই হচ্ছে আর কি। তার মানে যে একটা পার্টিকুলার মেটালের জন্য, আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা এটা ধরে নাও তোমার থিটা, এটা একটা ফিক্সড ভ্যালু আছে। এটা ইম্পর্টেন্ট যে ক্ষেত্রে যে যদি এমন হয় যে ইফ frequency of incident light is below a minimum value, then there will be no emission of electron whatever greater the intensity of incident light is. Intensity of incident light B, অর্থাৎ লাইটের ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যত খুশি হোক না কেন, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি কম হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবে ইলেকট্রন তোমার বেরোতে পারছে না। দিস ফ্রিকোয়েন্সি is called the threshold frequency. এটাকে বলা যায় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির থেকে তুমি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা কম রেখে ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, কোনো রকম ভাবে তোমার ইলেকট্রন বেরোচ্ছে না, সেটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তারপরে কি হচ্ছে না, তারপরে যেটা হচ্ছে যে যদি এমন হয় যে ইফ নিউটা গ্রেটার দেন নিউ জিরো, দেন maximum kinetic energy of the ejected electron, Kmax, maximum kinetic energy of ejected electron increases linearly with increase in frequency. ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কিন্তু তারপরে সেটা লিনিয়ারলি বাড়ছে। ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। হলো। আচ্ছা, এবারে আমি যদি এই কাজটাকে একটা মেটাল না করে দুটো মেটাল দিয়ে করতাম, তাহলে এদিকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস তুমি এখানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করছো। দুটো ডিফারেন্ট মেটাল ব্যবহার করা হয়, দেখতে পাওয়া যাচ্ছে এরকম দুটো ছবি পাওয়া যাচ্ছে। ধরো প্রথমটা হয়তো মেটাল 1, পরেরটা হচ্ছে তোমার মেটাল 2, এটা। আচ্ছা দেখো, এই স্ট্রেট লাইনটা তোমার প্যারালাল পাচ্ছে এক নম্বর, আর মেটাল 1 এর জন্য যদি ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা -φ1 হয়, মেটাল 2 এর জন্য -φ2, আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মেটাল 1 এর জন্য যদি μ0 হয়, এটা হচ্ছে তোমার μ0 প্রাইম। তার মানে দেখো যেটা হচ্ছে, ডিফারেন্ট মেটাল ব্যবহার করলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পাল্টে যাচ্ছে, ওয়ার্ক ফাংশন সাডেনলি পাল্টে গেছে কারণ ডিফারেন্ট মেটাল বলে, কিন্তু তারা প্যারালাল স্ট্রেট লাইন দিচ্ছে। মানে এটা কথা হচ্ছে যে ফর টু ডিফারেন্ট metals, work function and threshold frequency are different, but kinetic energy maximum versus new plot are parallel to each other. হ্যাঁ, ডিফারেন্ট মেটাল তারা হচ্ছে তোমার প্যারালাল টু ইচ আদার। ফর টু ডিফারেন্ট মেটাল, হ্যাঁ, তার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন ফাই এবং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তারা ডিফারেন্ট হবে, কিন্তু কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটগুলো আর প্যারালাল টু ইচ আদার, অর্থাৎ স্লোপটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, মানে স্লোপস আর দ্য সেম।
প্যারালাল স্ট্রেট লাইন দিচ্ছে মানে তাদের স্লোপটা হচ্ছে তোমার বেসিক্যালি সমান হচ্ছে। এই স্লোপের পরে দেখবে একটা বিশেষ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এই স্লোপটা মানে ট্যান থিটাটা আলটিমেটলি কিন্তু প্লাঙ্ক কনস্ট্যান্ট দেবে, সেটা আমি পরে দেখছি। দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা যখন করছো তখন ছবির নেচারটা তোমার এরকম হয়ে যায়। আর ফাইনালি যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে এই ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস, মানে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। মানে কি? মানেটা হচ্ছে যে দ্যাট ইজ মানে এর মানেটা হচ্ছে যে যে ইলেকট্রন ইজ এমিটেড ফ্রম দ্য ইন metallic surface immediately after light of suitable frequency is incident on it। ঠিক আছে, তাহলে যেটা কথা হচ্ছে যে এমনিতে ধরো কোনো একটা তুমি লাইটটাকে দিচ্ছ বলে ইলেকট্রনটা বেরোচ্ছে, তার জন্য একটা সময় ইউজুয়ালি তুমি এক্সপেক্ট করেছিলে যে একটা সময় লাগবে হয়তো, কিন্তু এখানে সময় টময় কিছু লাগছে না। তোমার লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ইলেকট্রনটা তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে এই ইলেকট্রন এমিশনে যে ইনস্ট্যান্টিনিয়াস। তাহলে দেখো, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট রিলেটেড আমি এই মোটামুটি ভাবে 8টা ইম্পর্টেন্ট ফিচার্সের কথা বললাম বা 8টা বৈশিষ্ট্যের কথা বললাম। আচ্ছা, এবারে এই বৈশিষ্ট্যগুলো আমি কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে মানে বলার সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করতে থাকছিলাম, এবং এক্সপ্লেন করতে করতে দেখবে যে কিছু কিছু জিনিস হয়তো লাইটটাকে মানে ক্লাসিক্যালি অর্থাৎ লাইটটাকে তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভাবো তাহলে এক্সপ্লেন করতে পারো, কিন্তু কিছু কিছু আছে যেগুলোকে কিন্তু লাইটের যে ওয়েভ ক্যারেক্টার বা লাইটের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ধরো তা দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারা যায় না। মানে সেটা নেক্সট হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে দেয়ার আর মানে আগের এই যে 8টা অবজারভেশনের কথা বলা হচ্ছে, সেই 8টা অবজারভেশনের অনেকগুলোকেই কিন্তু সকাল ক্লাসিক্যালি বা লাইটকে ওয়েভ ধরে এক্সপ্লেন করতে পারা সম্ভব, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে দেয়ার আর সাম এক্সপেরিমেন্টাল observation that cannot be explained by wave theory of light। মানে লাইটকে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভাবছো তার দিকে এক্সপ্লেন করতে পারা যায় না। আচ্ছা, এগুলোর মধ্যে কারা কারা? কারা কারার মধ্যে দেখো, এই যে তুমি এই 5 নম্বর যে ফিচারটা পেয়েছো, মানে হচ্ছে আমি বলছি যে ফিচার 5 নম্বর যে ফিচারটা, সেইটা কিন্তু সকাল লাইটকে ওয়েভ হিসেবে ধরে তুমি এক্সপ্লেন করতে পারবে না। দেখো, লাইটকে যদি তুমি ওয়েভ ধরতে তাহলে তো এনার্জি তো সেই ইন্টেন্সিটির মধ্যে থাকে, তাই না? তাহলে ইন্টেন্সিটি বেশি মানে বেসিক্যালি এনার্জি বেশি। তাহলে এবারে দেখো, যদি ইন্টেন্সিটি তুমি সার্টেনলি বাড়াও তাহলে কি হচ্ছে, লাইট একটা ঢেউয়ের মতো। তাহলে বেশি তীব্রতার ঢেউ হচ্ছে মেটালিক সারফেসে পড়লো, বেশি তীব্রতার ঢেউ যদি মেটালিক সারফেসে পড়ে সেই ঢেউয়ের তীব্রতা বাড়ছে মানে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি বাড়ছে। যত এনার্জি বাড়বে তাহলে তার ক্ষেত্রে এই ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশন সেটাকে এক্সিড করে ইলেকট্রনকে বেরোনোর কথা, এবং যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জিটা সাডেনলি ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে তোমার বেড়ে যাওয়ার কথা। কারণ বেশি ইন্টেন্সিটি মানে বেশি এনার্জির লাইট পড়লো, বেশি এনার্জির লাইট পড়া মানে ইলেকট্রনটা বেশি এনার্জি নিয়ে বেরোবে, এটা কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা ইন্টেন্সিটির সাথে বাড়ার কথা। কিন্তু বাস্তবে তুমি দেখতে পাচ্ছ কি না, ইন্টেন্সিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা হচ্ছে সরি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা কোনো রকম ভাবে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না। এটা কিছুটা অ্যাবসার্ড মনে হচ্ছে না? আমি আবার বলছি, কথাটা ভালো করে শোনার চেষ্টা করো। সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি বাড়াচ্ছে মানে তো এনার্জি বেশি, তাহলে বেশি ইন্টেন্সিটি লাইট পড়ছে মানে বেশি এনার্জি এলো। যত বেশি এনার্জি আসবে যে ইলেকট্রনটা বেরোবে সাডেনলি বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, এটাই স্বাভাবিক। তবে কাইনেটিক এনার্জি শুড ইনক্রিজ উইথ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছ 5 নম্বর ফিচার বলছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন এটা ইন্টেন্সিটির উপর কোনো রকম ভাবে ডিপেন্ড করছে না। তার মানে এই 5 নম্বর যে অবজারভেশনসটা, এই অবজারভেশনসটা কিন্তু তুমি ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারছো না।
আচ্ছা, সেকেন্ডলি এই যে 6 নম্বর অবজারভেশনটা, মানে ফিচার 2 যেটা, ফিচার 6 যেটা, এখানে হচ্ছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটা কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে ইন্টেন্সিটি তুমি যত বেশি নাও না কেন, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি কম না, তাহলে কোনো রকম ভাবে ইলেকট্রন বেরোচ্ছে না। এটা কেমন একটা অ্যাবসার্ড লাগছে না? তাহলে আমি যেটাই বলছি যে লাইট যদি তোমার ওয়েভ হতো, তাহলে ইন্টেন্সিটি বেশি মানে বেশি এনার্জি, যত বেশি ইন্টেন্সিটি তত যদি বেশি এনার্জির হয়, তাহলে ইলেকট্রনটা একটা মেটালে আটকে আছে, সেটাকে তো ওভারকাম করতে হবে। ওভারকাম করার জন্য আমাকে একটা এনার্জি দিতে হবে। সাডেনলি ওভারকাম করাটা সাডেনলি সহজ হবে কখন? যখন ইন্টেন্সিটিটা বেশি হবে। যত বেশি ইন্টেন্সিটি লাইট তত বেশি এনার্জি, তত বেশি হচ্ছে তোমার ওই বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশনটাকে এক্সিড করে ওভারকাম করে ইলেকট্রনটা বেরোনোর কথা। কিন্তু কি বলা হচ্ছে না, ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালুর থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, কোনো রকম ভাবেই হচ্ছে তোমার ইলেকট্রনটা বেরোচ্ছে না। এটা। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা 8 নম্বর ফিচার, যেটা ফিচার 8, এই যে ইলেকট্রন এমিশন ইনস্ট্যান্টিনিয়াস, এটাও কিন্তু ওয়েব থিওরি থেকে তুমি এক্সটেন্ড করতে পারো না। দেখো, মানে ওয়েব মানে ঢেউ যদি আসে, সে তো আর লোকালাইজ কোন একটা জায়গায় ধাক্কা দিচ্ছে না। একটা ওয়েব এলো বা ঢেউ এলো, সে একটা বড় জায়গাটায় ধাক্কা দিচ্ছে। বড় জায়গায় যদি ধাক্কা দেয়, যেমন ধরো দীঘা বা পুরী সমুদ্রে তুমি দেখো ঢেউটা আসছে অনেকটা জায়গা জুড়ে, যেটা আসছে, ঠিক আছে। এবার অনেকটা জায়গা জুড়ে যদি আসে, তাহলে তোমার ওই যে ইলেকট্রনটা তো একটা ছোট্ট জায়গায় আছে, তাহলে ওই পুরো এনার্জিটা লোকালাইজড হয়ে একটা ইলেকট্রনের ধারে কাছে আসতে হবে। তারপর সেই ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশন, তাকে ওভারকাম করতে হবে, করে ইলেকট্রনটা বেরোবে। তাহলে এই পুরো প্রসেসটা কিন্তু একটা সময় লাগার কথা। তুমি ধরেন একটা 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 সমুদ্রের ধারে বা নদীর ধারে একটা নৌকো নগর করা আছে বা জাহাজ নগর করা আছে, ঢেউ আসছে। এবারে ঢেউটা তো বারবার 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 লাগবে। হ্যাঁ, অবশ্যই যত বেশি ইন্টেন্সিটির ঢেউ, তত বেশি সহজেই হচ্ছে নগরটা ছেড়ে যাওয়া, খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। তাহলে ইন্টেন্সিটি সাধারণত তুমি যখন মানে এ করছো, মানে যখন তুমি ওই মানে আস্তে আস্তে ঢেউটা লাগছে, লেগে কি হচ্ছে, নগরটা আস্তে 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 আলগা হচ্ছে আলগা হচ্ছে আলগা হচ্ছে, তারপরে আস্তে 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 সে কিন্তু নদীর দিকে চলে যাচ্ছে বা পার থেকে যাচ্ছে। তাহলে পুরো প্রসেসটাকে একটা সময় লাগার কথা। কিন্তু এখানে কি বলা হচ্ছে, ইলেকট্রন এমিশন ইনস্ট্যান্টিনিয়াস, অর্থাৎ তোমার লাইটটা পড়ছে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোচ্ছে। এটা অ্যাজ ইফ যেন বেশ মানে দুটো শক্ত বলের মধ্যে ধাক্কার মতো আর কি। আর ঢেউয়ের সঙ্গে ধাক্কা নয়, দুটো শক্ত বলের মধ্যে ধাক্কা, ধাক্কা খাচ্ছে, একটা ইলাস্টিক কলিশন টাইপের হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার জাস্ট ইলেকট্রনটা এমিটেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনটে অবজারভেশন, এই তিনটে অবজারভেশন দেখো, লাইটকে যদি ওয়েভ ধরো বা ক্লাসিক্যাল থিওরি অফ লাইট যদি তুমি কনসিডার করো, তাহলে কিন্তু এগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তা বুঝতে পারলে যে এই তিনটে ফিচার যে সকাল ওয়েব থিওরি দিয়ে বা লাইটকে জাস্ট ওয়েভ যদি তুমি ধরো, তাহলে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। এটাকে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা আচ্ছা ভালো। তাহলে তুমি এটাকে এক্সপ্লেন করবে কি করে? তাহলে এই যে অবজারভেশন গুলো যেগুলো এক্সপ্লেন করতে পারা গেল না, সেটা তুমি এক্সপ্লেন করবে কি করে? ঠিক আছে, তাহলে তাহলে ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউটটাই হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে তার একটা ওয়ে আউট দিলেন। আসলে আইনস্টাইন তিনি তার আগে প্ল্যাঙ্ক যখন ফটো ইলেকট্রিক এফেক্টটাকে সাকসেসফুলি এক্সপ্লেন করলেন, যেখানে তিনি ধরে নিয়েছিলেন যে এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে, সেটা আর কেউ অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক, আইনস্টাইন কিন্তু ইমিডিয়েটলি বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, লাইটের এক্সচেঞ্জটা কিন্তু ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হয়। এবং হয় বলেই হচ্ছে তোমার প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে। এবারে আইনস্টাইন প্ল্যাঙ্ক দিয়ে মোটিভেটেড হলেন এবং তিনি এক কাঠি বাড়া আরেকটু এগিয়ে গেলেন। ব্ল্যাক বডি রেডিয়েশন এইটাকে এক্সপ্লেন করার জন্য প্ল্যাঙ্কে এইটুকু ধরলেই যথেষ্ট হয়েছিল যে এনার্জি ঠিক আছে, ইন্ট্রিনজিক্যালি ডিসক্রিট বা কোয়ান্টাইজ আমার জানার দরকার নেই, এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনার্জি দেওয়া নেওয়াটা, অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জটা, সেটা কিন্তু তোমার ওই ডিসক্রিট বা কোয়ান্টাইজ হতে ঘটছে। আইনস্টাইন সেখান থেকে এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বললেন যে লাইটের যে এনার্জিটা না, সেটা ইন্ট্রিনজিক্যালি থাকে ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে। তিনি যেটা বললেন যে লাইট ইজ এ কালেকশন অফ energy packets called
photon each having an energy epsilon equal to h nu। তার মানে কি হচ্ছে, লাইট ইজ এ কালেকশন অফ photons, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল photons ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h nu। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ফোটন নামটা কিন্তু আইনস্টাইন দেননি। আইনস্টাইন ওটাকে এনার্জি প্যাকেট বলতেন বা এনার্জি কোয়ান্টা বলতেন। পরবর্তীকালে 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস, জি.এল. লুইস, হ্যাঁ, এটা ফার্স্ট coined the term ফোটন। এই ফোটন এই নামটা কিন্তু মাথায় রাখবে, আইনস্টাইন দেয়নি। ফোটনের কনসেপ্টটা আইনস্টাইনের দেয়া, কিন্তু ফোটন এই নামটা কিন্তু স্যার গিলবার্ট নিউটন লুইসের দেওয়া। লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেজ কল ফোটনস ইচ হ্যাভিং অ্যান এনার্জি এপসাইলন ইকুয়াল টু তোমার এইচ নিউ। এটা বুঝছো? আচ্ছা, এবারে তার মানে কি হলো, যে লাইটটা একটা পার্টিকেলের মতো হয়ে গেল, মানে এখন প্যাকেট 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 এনার্জি হচ্ছে। এবারে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন light is incident on a clean metallic surface, when light is incident on a clean metallic surface, তখন কি হচ্ছে, then sorry metallic surface, then there will be a two body or binary collisions between a photon and an ইলেকট্রন। তার মানে এখানে কিন্তু ধাক্কাটা যে টু বডি, মানে ফোটনটা অ্যাজ ইট জন্য লোকালাইজ, ইলেকট্রন তোমার লোকালাইজ, ধাক্কাটা হচ্ছে মানে টু বডি কলিশন বা বাইনারি কলিশন। থ্রি বডি কলিশন ইত্যাদিগুলো তিনি ইগনোর করলেন। তিনি বললেন কলিশনগুলো মূলত টু বডি কলিশনই হয়, টু বডি কলিশন হচ্ছে। ঠিক আছে? এটা তাহলে যেটা হচ্ছে যে when light is incident on a clean metallic surface, then there will be a two body collision or binary collision হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে টু বডি কলিশন কিন্তু দুটো ফোটন একটা ইলেকট্রনকে বা একটা ফোটন দুটো ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে না। তাহলে কি হবে, তাহলে যদি টু বডি কলিশন হয়, তখন যেটা হবে যে যে এনার্জি অফ দ্য ফোটন, এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন ইজ শেয়ার্ড, কি ওয়ান পার্ট ইজ ইউজ টু eject the electron, এটা, আর রেস্ট পার্ট gives the kinetic energy of the ejected electron। ব্যাপারটা কিরকম দেখো, তোমার যখন তুমি এই যে এই কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, তার যদি ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি দেখো, তাহলে সেটা কি হবে, একটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি এইচ নিউ, তার মধ্যে থেকে কিছুটা পার্ট তোমার যেটা ওয়ার্ক ফাংশন হিসেবে জাস্ট বাদ চলে গেল। অর্থাৎ ওয়ার্ক ফাংশন তো একটা এনার্জি, যতখানি এনার্জি দিলে তোমার জাস্ট ইলেকট্রনটা বেরোবে, তাই তো? তার মানে এই ফোটনের এনার্জিটা কাইনেটিক এনার্জি এবং ওয়ার্ক ফাংশনের মধ্যে মানে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তার মানে কাইনেটিক এনার্জিতে হয়ে গেল এইচ নিউ মাইনাস ফাই। এইটা মূলত হচ্ছে তোমার আইনস্টাইনের যে ইকুয়েশনটা, এটা আইনস্টাইন ইকুয়েশন, ইকুয়েশন অফ photoelectric effect। আচ্ছা দেখো, যখন হচ্ছে যে তোমার হোয়েন এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রনটা জিরো হচ্ছে, তখন তুমি লিখতে পারো এইচ নিউ জিরোটা তোমার বেসিক্যালি ফাই এর সঙ্গে সমান। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নিউ জিরো যখন হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রনটা জিরো হয়ে যাচ্ছে, সেটা এইচ নিউ জিরোটা ফাই হচ্ছে এইটা। সেইখান থেকে তুমি নিউ জিরোটা পেয়ে গেলে কত, ফাই বাই এইচ, অর্থাৎ তোমার ওয়ার্ক ফাংশনকে এইচ দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। নিউ জিরোটা হচ্ছে ফাই বাই এইচ।
দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে দেখো তোমার তুমি এই ইকুয়েশনটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে তুমি যেটা পেতে পারো সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেটা হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এরকম ভাবে তুমি লিখতে পারো। আমি পুরোটা কি ফ্রিকোয়েন্সি দিয়ে লিখেছি, কেউ চাইলে এটা ওয়েভলেন্থ দিয়েও লিখতে পারে, যেহেতু ফ্রিকোয়েন্সিটা নিউ বাই ল্যামডা, সেই রকম ভাবে লিখতে পারে। মানে এখানে যে এই যে ইকুয়েশন গুলো আছে, ধরো কাইনেটিক এনার্জি অফ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, কেউ চাইলে এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই এরকম ভাবে লিখতে পারে। কেউ এটা লিখতে পারে যে এইচ সি বাই ল্যামডা তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা বেসিক্যালি ফাই এর সঙ্গে সমান, সেখান থেকে ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থের লাইট তোমার লাগবে সেটা বেসিক্যালি এইচ সি বাই ফাই, সেটা লোকে লিখতে পারে। অথবা কেউ চাইলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা ম্যাক্স, এরকম ভাবে লিখতে পারে। মানে এগুলো হচ্ছে তোমার, কেউ যদি ওয়েভলেন্থের টার্মসে লিখতে চায় তাহলে এই রিলেশনগুলো সে লিখতে পারে। আমাদের দরকার নেই আমরা ফ্রিকোয়েন্সির টার্মসে লিখছি, যখন ওয়েভলেন্থের টার্মসে কনভার্ট করতে হবে তার মতো করে কনভার্ট করে দেবে এটা। তো দেখো, তাহলে এই যে মেজর ইকুয়েশন গুলো যেটা তোমার আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করার জন্য দিয়েছেন, সেটা হচ্ছে এইগুলো। এবং দেখো, এই যে কোনো একটা ইকুয়েশনকে তুমি যদি প্লট করো, তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোমার, ধরো তোমার এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা, ধরো এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলো, আর এইটাকে যদি তোমার 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনের যে কোনো একটাকে তুমি প্লট করো। এখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হলো, এখানে ফ্রিকোয়েন্সিটা প্লট করা আছে। পরিষ্কার দেখো, নিউ ইকুয়াল টু যখন নিউ জিরো, তখন কাইনেটিক এনার্জিটা তোমার জিরো হবে। তো ছবিটা যখন তুমি আঁকছো একটা ফিক্স মেটালের জন্য, তাহলে দেখো নিউ যখন নিউ জিরো তখন কাইনেটিক এনার্জিটা জিরো হচ্ছে, সেখানে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট নিউ জিরো, এটা। আর এখানে দেখো খেয়াল করে যে এইটার তো কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি যখন প্লট করছো, তখন ইন্টারসেপ্টটা কত হচ্ছে, ইন্টারসেপ্টে মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ মাইনাস ফাইভ বা মাইনাস এইচ নিউ জিরো, সেইটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা, যেটা তোমার ওয়ার্ক ফাংশন দিয়ে দিল। এটা নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দিচ্ছে, আর এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিচ্ছে, এটা। আর বাকি সবকিছু তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারছো। তার মানে এইখানে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে পরিষ্কার দেখো ট্যান থিটা, যেটা বেসিক্যালি তোমার স্লোপটা, সেটা কত, এইচ এর সঙ্গে সমান করছে। তার মানে ফ্রম 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 দ্য স্লোপ অফ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ প্লট, we can determine the value of Planck constant h। আমি প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু এখান থেকে বের করতে পারছি। আচ্ছা, তাহলে আইনস্টাইন এই যে থিওরিটাকে দিল, এই থিওরিটা খুব ইমিডিয়েটলি এটা ভেরিফাইড হয়ে গেল। মোটামুটি ভাবে ধরো 1914 থেকে 16 এরকম সময় জুড়ে, 1914 থেকে 16 এই সময়ে বিজ্ঞানী মুলিক্যান অ্যান্ড হিজ কোয়ার্কার, তারা কি করলো, তারা হচ্ছে বেসিক্যালি মানে পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট, series of experiments using various different methods। এটা তারা যেটা পেল যে দে obtain kinetic energy maximum versus frequency plots which are parallel with a slope which is equal to a, সেটা হচ্ছে 6.56 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, এটা পেয়েছিলেন। তাহলে দিস ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। মানে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক
তিনি তো প্রথম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করার সময় প্রথম প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা আসছে। সেখান থেকে তুমি স্টিফেন বোলজম্যান ল এই ধরনের এক্সপেরিমেন্টাল ল এর সঙ্গে কম্পেয়ার করে ওখানে তুমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারতে। এখান থেকে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু তুমি বের করলে এবং সেটা দেখলে যে অ্যাকচুয়াল যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু তার ভীষণ কাছাকাছি। এটা একটা এক্সপেরিমেন্টাল অ্যাকুরেসির মধ্যেই কিন্তু এটা পড়ছে। তার মানে দেখো পরিষ্কার বোঝা গেল যে যে আইনস্টাইনের যে এক্সপ্লানেশনটা সেই এক্সপ্লানেশনটা কিন্তু এটা দিয়ে তোমার ভেরিফাইড হয়ে গেল। এবং সেই কারণে হচ্ছে তোমার 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন গট নোবেল প্রাইজ ফর এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। তাহলে এখান থেকে আলটিমেট কনক্লুশনটা আমার কি এলো দেখো, কারণ এর আগের যে 200 বছরের লাইটের ইতিহাস সেখানে লাইটকে কিন্তু ওয়েভ ধরা হতো। পার্টিকুলারলি 1959-60 এই সময়ে তোমার বিজ্ঞানী ম্যাক্সওয়েল যেটা ধরে নিলেন যে লাইট বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এটা দিয়ে কিন্তু লাইট রিলেটেড প্রায় 99% ফেনোমেনাই কিন্তু এক্সটেন্ড করতে পারা যায়। কিন্তু দু একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে লাইটকে জাস্ট ওয়েভ হিসেবে ধরলে হবে না, লাইটে কিন্তু কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেটাকে তোমার ভাবতে হবে। তাহলে এইখান থেকে আলটিমেট কনক্লুশন যেটা এলো সেটা কি না, তোমার কর্পাসকুলার or particle character of light has been revealed in the explanation of photoelectric effect। তাহলে ইন দ্য এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট কি হচ্ছে, কর্পাসকুলার অর পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যা আমরা ওই যেটা ফটোইলেকট্রিক এফেক্ট সেটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনস থেকে স্টার্ট করে আপ টু কনক্লুশন পর্যন্ত জাস্ট এক নিঃশ্বাসে বললাম। তাতে তুমি বলো যে কোথাও যদি কারো কিছু অসুবিধা থাকে সেটা আমি একটুখানি বলে নাও, সব জিনিসটা তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে আইনস্টাইন যে বলেছিল যে এটা একটা টু বডি কলিশন, তো হুম। ইলেকট্রন গুলো তো মেটালিক সারফেসে খুব কাছাকাছি থাকবে, তো হ্যাঁ সেখানে তো মানে ফোটন আসলে তো মানে এমন তো হতেই পারে যে দুটো ইলেকট্রনের সাথে মেটালিক সারফেসে হয়তো ধাক্কা লেগে হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ সেটা হতেই পারে। সেটা হচ্ছে তুমি ধরো এই যদি আইনস্টাইনের মডেলে যদি তুমি বিভিন্ন রকমের লিমিটেশন দেখো, তখন লিমিটেশন গুলো খাঁজবে, তখন অবশ্যই হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলছো যে হ্যাঁ সেটা খুব স্বাভাবিক। স্ট্যাটিস্টিক্যালি টু বডি কলিশনটাই হয়তো হয়, কিন্তু কতগুলো জিনিস খেয়াল করে দেখো যে পরবর্তীকালে তুমি যখন দেখবে যদি ধরো এমন হতো যদি ইফ ইন্টেন্সিটি ইজ ভেরি হাই, যদি হয় ধরো প্রথম উল্টো দিক থেকে বলি, ইফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ইজ ভেরি হাই, তার মানে কি, তার মানে যে পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া দিয়ে অনেক ফোটন যাচ্ছে, মানে ফোটন বৃষ্টি একদম হচ্ছে। হ্যাঁ, তাহলে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যদি ভেরি হাই হয় তখন কি হতে পারে, দেন মোর দেন ওয়ান ফোটন ক্যান কোলাইড উইথ ওয়ান ইলেকট্রন অ্যাট এ টাইম। তাহলে একই মুহূর্তে কিন্তু মোর দ্যান ওয়ান ফোটন, অর্থাৎ ধরো দুটো ফোটন সে কিন্তু একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিতে পারে। তখন কি হবে দেখো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা থাকে না। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কেন আসছে, যে একটা ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিচ্ছে বলে সেই ফোটনের এনার্জিটা যদি তোমার ইলেকট্রনের যে মানে ইয়ে বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশনকে যদি এক্সিড না করে তাহলে ইলেকট্রনটা বেরোবে না। সেখান থেকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা আসছে। কিন্তু যদি দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দেয়, কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা রইল না। তাহলে দেখো এইটা একটা ওয়ান অফ দ্য লিমিটেশন। তাহলে এইটা যদি হয় তাহলে দেন দেয়ার উইল বি নো কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে কিন্তু তোমার দুটো ফোটন
তিনটে ফোটন চারটে ফোটন যদি ধাক্কা দেয়, তাহলে একটা ফোটনের সামর্থ্য নেই ইলেকট্রনটাকে বের করতে, দুজন ফোটন মিলে ইলেকট্রনটাকে বের করে ফেলতে পারতো। তার মানে এটা বলা হচ্ছে যে মানে এখান থেকে দেখো অনেকগুলো কথা তোমার বেরিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা রইলো না, কারণ ইন্টেন্সিটি বাড়ছে, তাহলে বেশি ফোটন আসছে। তখন দেখো ইন্টেন্সিটি বাড়ালে তোমার ফ্রিকোয়েন্সি কম, কিন্তু ইন্টেন্সিটি বাড়ালে সেখান থেকে ইলেকট্রন বেরোতে পারতো। শুধু তাই না, এই যে ইজেক্টেড ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জিটা, সেই কাইনেটিক এনার্জিটাও দেখো তোমার বেসিক্যালি যদি একটা ফোটন ধাক্কা দিয়ে যে কাইনেটিক এনার্জি দিতে পারবে, দুটো ফোটন ধাক্কা দিলে একসাথে বেশি কাইনেটিক এনার্জি দেবে। তার মানে যে কাইনেটিক এনার্জিটাকে ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট বলা হতো তা হবে না, তখন কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে যাবে। তার মানে তাহলে এই যে বিভিন্ন কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, শুধু তাই না, যে কাইনেটিক এনার্জি, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি will be will increase, বলি with increase will increase with increase in intensity, এটা হবে। তো এইটা একটা জায়গা। আবার উল্টো দিকে হতে পারে, তুমি পরবর্তীকালে দেখবে যে যদি এমন হয় যে ফর এ photon of longer wavelength, মানে আসলে লাইট যে কালেকশন অফ ফোটনস, সেই লাইটের ওয়েভলেন্থের সাথে না ফোটনের যে মোমেন্টাম ইত্যাদি একটা সম্পর্ক আছে। তাহলে লাইট যার ওয়েভলেন্থ বেশ বেশি, তারপরে ফোটন অফ লঙ্গার ওয়েভলেন্থ কি হতে পারে, তার মানে লঙ্গার ওয়েভলেন্থ মানে কি, ওই ফোটনটা যখন যাচ্ছে একটা জায়গা জুড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে পরে ফোটন অফ লঙ্গার ওয়েভলেন্থ there will be a possibility that one photon can collide with more than one electron at a time। এটা তাহলে এমন হলে যে ওয়েভলেন্থটা বেশ বড় হলে কি হচ্ছে, তাহলে একটা বড় জায়গা ছড়িয়ে অ্যাজিভ যেন ঢেউটা যাচ্ছে। সে কি করতে পারে, যে এবারে যেটা হচ্ছে ইলেকট্রনগুলো তো খুব কাছাকাছি আছে একটা মেটালের ক্ষেত্রে, ওই ঢেউটা একসাথে তোমার একাধিক ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হতে পারে এবং সেই মতো করে ইলেকট্রন বেরোতে পারে। সেই জন্য যেটা হচ্ছে ওয়ান ফোটন ক্যান কোলাইড উইথ মোর দ্যান ওয়ান ইলেকট্রন অ্যাট এ টাইম, এটা সে করতে পারে কিন্তু। ঠিক আছে, এটা করতে পারে। তাহলে তা যদি হয় তাহলে ওই একই রকমের গল্প। তাহলে দেন মানে দেন ওই কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটা কনসেপ্ট অফ threshold frequency will no longer be valid। ঠিক আছে, এক্ষেত্রে এটা হবে যে আমি যে ইকুয়েশনটাকে লিখেছি, ধরো ইকুয়েশনটা লিখেছি কি না, কাইনেটিক এনার্জি ইজেক্টেড ইলেকট্রন এইচ নিউ মাইনাস এইচ নিউ যেরকম লিখলাম। তো এখন কি হচ্ছে, একটা ইলেকট্রন তো বেরোচ্ছে না, একাধিক ইলেকট্রনটা বেরোচ্ছে। তাহলে তোমার এখানে 2 ইন্টু কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন বা 3 ইন্টু কাইনেটিক এনার্জি ইলেকট্রন সেই মতো করে লিখতে হবে। তখন তোমার দেখো ওই সকল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট বা বাকি যা কিছু বলেছে আর কি, সেগুলো তখন এখানে আর কাজ করছে না। ঠিক আছে, তুমি ভাবছো কি যে একটা, তুমি তো বেসিক্যালি একটা ফোটনের যে এনার্জিটা সেইটা দিয়ে ইলেকট্রনটাকে বের করতে চেয়েছো। এবারে তুমি যে এনার্জিটা দিলে হয়তো এনার্জিটা বেশ বেশি, কিন্তু সেই ফোটনের এনার্জিটাকে যদি দুটো ইলেকট্রনকে শেয়ার মানে বের করতে কাজে লাগে, তাহলে এনার্জিটা শেয়ার হয়ে গেল। এনার্জিটা শেয়ার হয়ে গেল, তাহলে একটা যদি একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে ধাক্কা দিত, তাহলে ইলেকট্রনটা বেরোতে পারতো। কিন্তু সেই ফোটনের এনার্জিটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট দেওয়া সত্ত্বেও হচ্ছে তোমার ইলেকট্রনটা বেরোচ্ছে না। সেই জন্য বলছি যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা তাহলে এইগুলো কিন্তু আইনস্টাইনের যে এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশন লিমিটেশনের মধ্যেই পড়ে। এবং পরবর্তীকালে তুমি এটা দেখবে যে বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল আছে, যেটা বলে দিচ্ছে যে যখন ইন্টেন্সিটি খুব বেশি হয়ে যাবে, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের মতো হয়ে যাবে। অর্থাৎ যেমন ক্লাসিক্যালি ইন্টেন্সিটি বাড়ালে এনার্জি বেশি, সেই মতো করে হচ্ছে ইলেকট্রন বেরোবে, তার কাইনেটিক এনার্জি বাড়বে। এই যে গল্পগুলো, যেটা তোমার ক্লাসিক্যালি এক্সপেকটেশনটা ছিল আর কি, কোয়ান্টাম মেকানিক্যালি সেই এক্সপেকটেশনটা ছিল না। তাহলে যখন তোমার ইন্টেন্সিটি খুব বেশি হয়ে যাবে, তখন তুমি ক্লাসিক্যাল এক্সপেকটেশনের দিকে এগোতে পারবে। সেটাকে অনেক সময় বলা হয় বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল।
কোয়ান্টাম নাম্বার যখন হাই তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়। ঠিক আছে, আর কিছু? স্যার বুঝেছি। বুঝছো তো? এটা দেখো, সবাই বুঝতে পেরেছো তো জিনিসটা? কারো কোনো অসুবিধা আছে? কৌস্তব একাই তো কথা বলে, আর কেউ কথা বলে না কেন? এই সন্দীপা, বুঝতে পেরেছিস? ঠিক আছে তো? আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কোনো কোনো অসুবিধা আছে? এটা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা বেসিক্যালি যে ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লানেশনের থ্রু দিয়ে লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার আছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবারে নেক্সট ক্লাসে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে যে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট তোমার এক্সপেরিমেন্টাল অবজারভেশনস আছে যাকে বলা হয় কম্পটন এফেক্ট। সেই কম্পটন এফেক্ট হচ্ছে আর একটা ফেনোমেনন যেখানেও কিন্তু কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টারটা তোমার রিভিলড হবে এবং কনফার্ম হবে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের এই কম্পটন এফেক্টটা যদিও হিস্টোরিক্যালি একটু পরে এসেছিল, মানে 1905 সালে, তারপরেই হয়ে যাচ্ছে আমি 23 সালে যাচ্ছি, কিন্তু মাঝে আরো অনেক মাইলস্টোনস আছে। যেমন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, সেটা 1907 সালে হয়েছিল। 1911 সালে তোমাদের বিখ্যাত রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। 1913 সালে হচ্ছে বোর থিওরি। 1914 থেকে 16 এই সময় হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এইসব জিনিসপত্রগুলো ছিল। বা 1921 সালে হচ্ছে স্টার গালাক এক্সপেরিমেন্ট, এগুলো সব মাইলস্টোনস। কিন্তু আমরা সেইটা না গিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টের পরেই আমরা কম্পটন এফেক্টে চলে যাব, কারণ কম্পটন এফেক্টও আলটিমেটলি একই জিনিস কনক্লুড করে। যেটা তুমি এখানে যেমন ইউভি ভিজিবল লাইটটা তোমার এক্স ইউভি সরি ফটো ইলেকট্রিক এফেক্টটা তোমার ইউভি ভিজিবল লাইট নিয়ে হয়েছে, আর কম্পটন এফেক্টটা হচ্ছে এক্স নিয়ে। তো এক্স এর ক্ষেত্রে একই রকম ভাবে দেখতে পাওয়া যাবে, তার একটা কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টার আছে। তাহলে কম্পটন এফেক্ট এইটা নিয়ে আলোচনা করতে হবে এটা। আর এইখানে একটা জিনিস বলে নেওয়া ভালো ছিল, এইখানে যখন আমি এক্সপ্লানেশনটাকে দিয়েছি না, এখানে একটা বাইনারি কলিশন হচ্ছে বিটুইন দ্য ফোটন অ্যান্ড ইলেকট্রন, এবং এই কলিশনটা না ইলাস্টিক, হুইচ ইজ ইলাস্টিক, হুইচ ইজ ইলাস্টিক। ধাক্কাটা কিন্তু স্থিতিস্থাপক ধাক্কা। কারণ এটা কেন আলাদা করে উল্লেখ করলাম, পরে যখন কম্পটন এফেক্ট করবো, কম্পটন এফেক্টে কিন্তু ধাক্কাটা না ইনইলাস্টিক হয়। এক্স রে ব্যবহার করতে হয় এবং কলিশনটা তোমার ইনইলাস্টিক হয়, যেটা আমরা আলোচনা করতে হবে। এবং এখান থেকে দেখবে যেটা, যে যে ফোটনটা আমি কনসিডার করছি, যে ফোটনটা তার একটা মোমেন্টাম থাকবে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। মানে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সটেন্ড করার জন্য ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ডিসক্রিট এনার্জি আছে, সেটা ভাবলেই আমার চলছে। এই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে বা ভরবেগ আছে, সেটা ভাবার দরকার পড়েনি। কিন্তু যখন তুমি কনসিডার করবে, মানে যখন তুমি কি বলে কম্পটন এফেক্ট করবে, সেখানে দেখবে যে এক্স রে ফোটন তার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তাহলে যখন তোমার একটা ফোটন যেটা তার একটা ওয়েভলেন্থ ছিল, তার সঙ্গে আসলে একটা মোমেন্টামের কথা ভাবলে, ভরবেগের কথা ভাবলে, তখন এটা পুরো গ্যারান্টেড হয়ে যাচ্ছে বা কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ, ফোটনের সত্যি সত্যি পার্টিকেল বা কর্পাসকুলার ক্যারেক্টারটা আছে। ঠিক আছে? এই নেক্সট ক্লাসে এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করলাম না, নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আমি তোমাদের একটা ওই 11 ছেলেদের জন্য কিছু ভিডিও বানানো হচ্ছে, যেখানে হয়তো ফটো ইলেকট্রিক এফেক্টের ভিডিওটা দেওয়া হয়েছে, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে বেশ করে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করা হয়েছে। নিউমেরিক্যাল প্রবলেমসের ভিডিওগুলো দেওয়া হয়নি, সেই নিউমেরিক্যাল প্রবলেমসের ভিডিওটা দিয়ে দেবো। তাহলে তুমি ফটো ইলেকট্রিক এফেক্টে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কেমন হয় এবং কেমন করে সেটা সলভ করতে হয় সেটা তুমি পেয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট দিন এখান থেকে শুরু করতে হবে। এন্ড অফ লেকচার 4। কারো হতে কিছু অসুবিধা থাকে আরেকবার বলে নাও। বলো, কারো যদি কিছু সমস্যা থাকে তো বলো। পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, মানে সব কিছু বুঝতে পারা যায়। মানে সাবজেক্টটা যেটা করবে যে, এক সেকেন্ড,